আসসালামু আলাইকুম স্যার। আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের অ্যাকাউন্টিং এর আজকে ৩য় নম্বর পর্ব। তো এই পর্বে বা এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দুতরফা। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, যদি আপনি হিসাব বিজ্ঞানে বেসিক থেকে যদি একবার স্ট্রং হতে চান, তাহলে আপনাকে দুতরফা শেখা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দুতরফা আর জাবেদা অনেকটা সিমিলার। যে দুতরফা পারবে সে 75% জাবেদা অলরেডি পেরে যাবে। ঠিক আছে স্যার? তাহলে আজকে আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে আপনার দুতরফা। তাহলে খেয়াল করেন দুতরফা জিনিসটা কি। তো খেয়াল করেন, ইতিহাসের এক পর্যায়ে মানুষ শুধু একতরফায় হিসাব করত। তো একতরফা মানে কি স্যার? একতরফা মানে হচ্ছে সে শুধু বলতো আমি বিক্রি করছি, আমি ক্রয় করছি, আমি এমুক করছি তমুক করছি, শুধু একতরফা। সে শুধু নিজের কথা অথবা অপরজনের কথা চিন্তা করত। কিন্তু লুকা পেসোলি 1494 সালে বলেছিলেন, হিসাব বিজ্ঞানের যে লেনদেনগুলো আছে বা যে ঘটনাগুলো আছে, সেই ঘটনাকে দুই তরফা নির্ণয় করতে হবে। কয় তরফা স্যার? আপনার দুই তরফা। তাহলে এই দুই তরফা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করবো। তো দুই তরফা কিভাবে নির্ণয় করা হয় বা কিভাবে করা যায়। তো এইটার উদাহরণ আমি যদি একটা লেনদেন লিখি, যেটা স্যার আর্থিক লেনদেন, ধরেন খেয়াল করুন, আমি লিখলাম স্যার এখানে 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো। স্যার এখানে কি বলা আছে? ধরেন আপনার একটা লেনদেন আছে, এখানে বললো কি স্যার 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তো এইটা দুই তরফা আপনাকে বার করতে বলবে। আর আপনি যদি এটা দুই তরফা বার করতে পারেন, তাহলে এটা স্যার আয় ব্যয়, সমীকরণের প্রভাব, তারপর কি স্যার ডেবিট ক্রেডিট, জাবেদা, এটা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। তো আগে আপনাকে শিখতে পারেন দুই তরফা কিভাবে বের করে। তো খেয়াল করেন এখানে কি বলা আছে, 10,000 টাকার পণ্য ক্রয়। তো এখানে মূল জিনিসটা কি, মানে আপনি কি করছেন এখানে? মূলত এখানে যে একটা ঘটনা, আপনি আজকে ধরেন হচ্ছে কত স্যার 25 তারিখ বা 26 তারিখ, আপনি 10,000 টাকা পণ্য ক্রয় করছেন। এই যে লেনদেনটা, মূল ভাবটা কি, মানে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে আপনি পণ্য ক্রয় করছেন। মূল কাজটা হচ্ছে কি আপনার পণ্য ক্রয়। তাহলে আমরা একটা তরফা পেয়ে গেছি, যেহেতু দুইটা তরফা, আমরা দুইটা তরফা বার করবো, তার ভিতরে আমরা একটা পাইয়ে গেছি, হচ্ছে কি স্যার ক্রয় হিসাব। প্রথম একটা হিসাব আমরা অলরেডি পেয়ে গেছি। দ্বিতীয় যে তরফা বা দ্বিতীয় যে হিসাব, সেটা কি হবে? একটা জিনিস মনে রাখবেন স্যার, আমাদের হিসাব বিজ্ঞানে ম্যাক্সিমাম প্রায় সব লেনদেনে আপনার নগদ থাকবে উইদাউট বাকি। যতক্ষণ পর্যন্ত বাকি কথা বলা না থাকবে, ততক্ষণ পর্যন্ত কি স্যার আপনার সব জায়গায় ম্যাক্সিমাম টাইপে নগদান হবে বা ব্যাংক হবে। যদি বলা থাকে বাকি, তাহলে আমাদের একটু অন্যরকম একটা কাজ করতে হবে, সেটা আমরা পরে আলোচনা করবো। যেহেতু এখানে নগদ বাকি কিছু বলা নেই স্যার, যদি এখানে বলা আছে কি স্যার 10,000 টাকা পণ্য ক্রয়, অবভিয়াসলি এটা কি স্যার নগদে, তাই না স্যার? এখানে কি আসবে স্যার? নগদান হিসাব। নর্মালি আপনার একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা প্রোডাক্ট ক্রয় করছেন, কিসে ক্রয় করছেন? নগদে নাকি বাকিতে? দুই ধরনের হয়। যদি এখানে কিছু বলা নেই, তাহলে অবশ্যই আপনি নগদে করছেন। আর প্রত্যেকটা লেনদেনে কি থাকে? ম্যাক্সিমাম টাইপের নগদ থাকে। তো একটা হচ্ছে কি স্যার নগদান হিসাব, নগদান হিসাব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তো একটা হচ্ছে কি স্যার ক্রয় হিসাব, আর একটা হচ্ছে কি স্যার আপনার নগদান হিসাব। তো একটা যে হিসাবটা আছে, এটা কিন্তু সবসময় প্রশ্ন দেওয়া থাকে, আপনি একটা ইজিলি বার করতে পারবেন, সেটা কি স্যার প্রশ্ন দেওয়া থাকে। আর একটু গভীরভাবে চিন্তা ভাবনা করলে হয়তো নগদান হিসাব আসবে, হয়তো কি স্যার প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি এগুলো আসবে স্যার। কিন্তু নগদটা সবচেয়ে বেশি আসে। এখন খেয়াল করেন ক্রয় হিসাব। ক্রয় মানে কি খেয়াল করেন স্যার? ক্রয় জিনিসটা কি? ক্রয় কি আয় নাকি ব্যয়? আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি আপনি ক্রয় করেন, এটা কি আপনার জন্য আয় নাকি ব্যয় স্যার? এটা অবশ্যই কিছু আপনার জন্য ব্যয়। তো ক্রয় হচ্ছে আপনার কি জন্য, কি স্যার আপনার ব্যয়। ঠিক আছে স্যার? এরপরে নগদ। নগদ আপনার জন্য কি? আমি কিন্তু একটা চার্ট আপনাকে লিখে দিছি, আমাদের যে আগের ভিডিও আছে সেই ভিডিওতে কিছু কমেন্ট বক্সে দেওয়া আছে স্যার। নগদ আপনার জন্য কি? নগদ আপনার জন্য সম্পদ। আপনি নর্মাল একটা কথা চিন্তা করেন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? নগদ টাকা। তাহলে নগদ আপনার জন্য কি স্যার? সম্পদ। সম্পদ হিসাব, ব্যয় হিসাব। এই যে এইভাবে মূলত আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো। বুঝতে পারছি স্যার? আরেকটা যদি খেয়াল করুন, আরেকটা যদি লিখে স্যার এখানে 30,000 টাকা, আমি টাকাটা ইংলিশে লিখি স্যার 30,000 টাকা পণ্য বিক্রয়। এই কথাটা, এই যে 30,000 টাকা পণ্য বিক্রয় করা হলো আর 30,000 টাকা পণ্য বিক্রয়, দুইটা কিছু একই কথা। ঠিক আছে স্যার? তো এইটা দুইটা দেখি, যারা যারা অলরেডি প্রথমটা বুঝছেন তারা অবভিয়াসলি এটাও বুঝে গেছেন যে মূল এখানে আপনি কি করছেন। আপনি করছেন স্যার বিক্রয় করছেন। তাহলে একটা হচ্ছে বিক্রয় হিসাব, একটা হচ্ছে কি আপনার বিক্রয় হিসাব, আরেকটা সেম। আপনি কি বিক্রি, কিসে বিক্রি করছেন? নগদে নাকি বাকিতে?
কারণ এখানে বাকি কিছু বলা নেই, তাহলে অবভিয়াসলি আপনি এটা নগদে পিটি করছেন। আর আমরা জানি প্রত্যেকটা জন্য ম্যাক্সিমাম টাইপে কি আসে, নগদ আসে। তাই এটা হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব। এখন খেয়াল করেন বিক্রয় আপনার জন্য কি আয় নাকি ব্যয়? আমরা কিন্তু চার্টে লিখে দিয়েছিলাম স্যার বিক্রয় আপনার জন্য কি স্যার আয়, এখানে বলছে আয় হিসাব। আর নগদ এই মাত্র বলুন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি স্যার? নগদ। নগদ হচ্ছে আপনার সম্পদ, সম্পদ হিসাব। যদি আপনাকে বলা হয় নগদ কোন ধরনের সম্পদ, তখন আপনি বলছেন চলতি সম্পদ। আদারওয়াইজ আপনাকে বলার দরকার নেই কোন ধরনের সম্পদ। সরি স্যার, হ্যাঁ এই পর্যন্ত বুঝতে পারি স্যার। আমরা ছোট ছোট দিয়ে দুইটা দিয়ে আল্লাহর রহমতে দুই তরফা শিখতে পারলাম স্যার, ঠিক আছে। আরেকটা যদি আমি যদি এখানে লিখি স্যার 1000 টাকা বেতন প্রদান, এখানে একটা লিখছি স্যার বেতন প্রদান 1000 টাকা বা 1000 টাকার বেতন প্রদান। তাহলে খেয়াল করুন এটা দুইটা দিকে আমাকে বার করতে হবে, তাই না স্যার? তো প্রথম হচ্ছে আপনি চিন্তা করবেন আপনি এখানে কি করছেন স্যার। আমি এখানে দেখেন, এখানে আপনি ক্রয় করছিলেন, মানে কি প্রোডাক্ট কিনছিলেন, পারচেস করছিলেন, এখানে কিছু আপনি বিক্রি করছিলেন, এইখানে আপনি কি করছেন? এখানে আপনি বেতন দিচ্ছেন। কি দিচ্ছেন স্যার? আপনি বেতন দিচ্ছেন। তাহলে একটা কি হিসাব, এই তো ব্রিলিয়ান্টলি বুঝে গেছেন। একটা হচ্ছে বেতন হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব। বুঝতে পারছি স্যার। এখন দেখেন বেতন প্রদান মানে বেতন আপনি দিছেন, আপনি কি পাইছেন নাকি দিছেন? অবভিয়াসলি আপনি বেতনটা দিছেন। তো যদি আমার কাছ থেকে টাকা চলে যায় তাহলে সেটা কি আয় নাকি ব্যয়? সেটা অবশ্যই আপনার জন্য কি স্যার? ব্যয়। আর যদি বলে বেতন প্রাপ্তি আপনি পাইছেন তাহলে ওইটা আপনার জন্য আয়। বুঝতে পারছি স্যার। যেমন বেতন দিচ্ছেন মানে কি আপনার দোকানে কর্মচারী আছে, কর্মচারীকে আপনি বেতন দিচ্ছেন, এটা আপনার জন্য আয় না, এটা আপনার জন্য ব্যয়। ঠিক আছে, তাহলে বেতন আপনার জন্য কি স্যার? ব্যয় হিসাব, ব্যয় হিসাব। আর নগদ আপনার জন্য সম্পদ, এটা তো এতক্ষণ মুখস্থ হওয়া যাওয়ার কথা, তাই না স্যার? নগদ আপনার জন্য সম্পদ। বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন উপরে যদি একটা লিখি স্যার কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি 4000 টাকা। দেখেন স্যার আপনি কি স্যার কমিশন প্রাপ্তি কত? 4000 টাকা। তাহলে স্যার একটু দেখি স্যার ভিডিও চলছে কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভিডিও চলছে। এখন দেন কমিশন প্রাপ্তি কত স্যার? 4000 টাকা। তাহলে এটা মূল ভাবটা কি, মানে মূল বিষয়বস্তুটা কি? আপনি কমিশন পাইছেন, তাহলে একটা হচ্ছে কমিশন হিসাব, কমিশন হিসাব, ঠিক আছে। আর কিসে পাইছেন? চেকে, নগদে নাকি বাকিতে? অবশ্যই বাকিতে তো হওয়ার কথা না, আপনি নগদে পাইছেন, তাই না স্যার? নগদে হিসাব, নগদান হিসাব। কমিশন দেখেন এখানে আপনি কমিশন পাইছেন নাকি দিছেন? প্রাপ্তি, এখানে একটা কথা বলছে দেখেন, এখানে প্রদান মানে আপনি দিছেন, এখানে কি বলছে স্যার? প্রাপ্তি, তার মানে অবশ্যই আপনি পাইছেন। তাহলে পাইলে কি অবশ্যই আয়, তাহলে এটা হচ্ছে কি আপনার আয় হিসাব। আর নগদ আপনার জন্য কি? আপনি জানেন সম্পদ বা অ্যাসেট। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন একটা জিনিস আমরা যদি বুঝাই, এই যে খেয়াল করেন স্যার, এখানে কি স্যার 10,000 টাকা পণ্য ক্রয় করা হলো। তো এখানে আমরা দুইটা তরফা বার করতে পারছি আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। ক্রয় আপনার জন্য কি স্যার? ব্যয়। এখন হিসাব সমীকরণে এই যে ক্রয় হিসাব এটা কিসে প্রয়োগ করে? দেখেন এখানে ক্রয় হিসাবটা এটা হচ্ছে কি স্যার? আপনার জন্য ব্যয়। আর আমরা জানি কি স্যার? আয় ব্যয় উত্তোলন কিসে প্রয়োগ করে? ইতে প্রয়োগ করে। তাহলে আপনার এবারে কিসে প্রয়োগ করছে স্যার? ইতে প্রয়োগ করছে। আমরা পরে শিখবো বাসে নাকি কমছে, এটা পরে শিখবো। আগে দেন প্রভাব কিসে পড়ছে। আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে কি স্যার? নগদ। নগদ আপনি যদি কি স্যার? সম্পদ। আমরা জানি হিসাব সমীকরণে সম্পদ কি দ্বারা প্রভাবিত হয় বা কিসে প্রভাব করে? এই ধারা। কারণ এই মানে সম্পদ। বুঝতে পারছি স্যার। যাক আলহামদুলিল্লাহ। এরপর দেখেন বিক্রয় হিসাব। বিক্রয় আপনার জন্য আয় নাকি ব্যয়? বলুন তো স্যার, বিক্রয় আপনার জন্য আয় নাকি ব্যয়? অবশ্যই বিক্রয় আপনার জন্য আয়। আমরা জানি আয় ব্যয় উত্তোলন কিসে প্রভাব করে? ইতে। তারপরে ইতে প্রভাব পড়ছে। বুঝতে পারছি স্যার। এরপর দেখেন নগদ, অবশ্যই নগদ আমাদের সম্পদ, আমার এতে প্রভাব পড়ছে। কনসেপ্ট ক্লিয়ার স্যার? যাক আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে কিছু কমিশন, কমিশন প্রাপ্তি, এটাও আয়, কিসে প্রভাব পড়ছে? ইতে। আর নগদ সম্পদ এতে। বেতন, বেতন আপনার জন্য ব্যয়, তো ব্যয় কিসে প্রভাব পড়ে? ইতে। আর নগদ আপনার জন্য সম্পদ এতে। এইভাবে মূলত আমরা কাজগুলো করবো। প্রভাব পড়ছে, বাড়ছে নাকি কমছে, বৃদ্ধি নাকি না, সেটা আমরা সামনে কাজ করবো স্যার। আমি কি বুঝতে পারছি স্যার? শিওর। আচ্ছা এরপরে আরেকটা যদি লিখি স্যার, আমরা একটু মুছে ফেলি স্যার এগুলা। আশা করি সবাই তুলছে ফেলেছেন, তাই না? আমরা এগুলো মুছে ফেলি স্যার। এখন যদি লেখা থাকে এখানে ভাড়া প্রদান,
ভাড়া প্রদান 3,000 টাকা। ঠিক আছে, কি স্যার ভাড়া প্রদান 3,000 টাকা। এখন দেখেন এটা আপনি একটু চেষ্টা করুন, এটা দুটোতে কি আসবে। আপনি প্রথমে চিন্তা করবেন এটা কি কাজ করছেন আপনি। অবশ্যই আপনি কি স্যার ভাড়া দিচ্ছেন, তাহলে একটা হচ্ছে ভাড়া হিসাব, প্রদান তো কোনো হিসাব হতে পারে না, তাই না স্যার। মূল বিষয়বস্তু কি স্যার ভাড়া, তো ভাড়া হিসাব। ঠিক আছে, কিসে দিচ্ছেন, নগদে নাকি ব্যাংকে নাকি বাকিতে। অবশ্যই নগদে দিচ্ছেন, কারণ আমাদের ম্যাক্সিমাম লেনদেন কি আসে স্যার, নগদান আসে, নগদান হিসাব। এখন খেয়াল করেন ভাড়া আপনার জন্য কি আয় নাকি ব্যয়। ভাড়া আমার জন্য ব্যয়, তাহলে এটা আমরা লিখবো কি স্যার, ব্যয় হিসাব। আর ব্যয় কিসের প্রভাব পড়ে, ব্যয় আপনার প্রভাব পড়ে ইতে। ঠিক আছে, আমি এভাবে শিখাচ্ছি কেন, কারণ আপনি যদি এইভাবে করলে আপনি হিসাব বিভাগ শিখতে পারবেন, আর কি স্যার উপাদানের প্রভাব আপনি শিখতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু এর আগের ক্লাসে এটা আলোচনা করেছিলাম। নগদ আপনার জন্য কি, নগদ আপনার জন্য সম্পদ, পৃথিবীর সবচেয়ে বড় কি স্যার, নগদ হচ্ছে সম্পদ। আর সম্পদ কিসের প্রভাব পড়ে, এতে প্রভাব পড়ে। আমি কি বুঝতে পারছি। ঠিক আছে, এরপর আরো কয়েকটা যদি একটু ডিফারেন্ট টাইপের যাই, ধরেন খেয়াল করেন উপভাড়া, উপভাড়া প্রাপ্তি 40,000 টাকা দাম। এই যে খেয়াল করেন উপভাড়া প্রাপ্তি 40,000 টাকা। এখন স্যার উপভাড়া মানেটা কি, উপভাড়া মানে হচ্ছে ভাড়ার উপরে ভাড়া। যেমন খেয়াল করেন আমরা সাবলেট বলি না স্যার, বিষয়টা কি হয় স্যার, বিষয়টা হচ্ছে কি স্যার, ধরেন আপনি একটা বাসা ভাড়া নিছেন, তো বাসা হচ্ছে 4 রুম, কিন্তু আপনার 2 রুম প্রয়োজন হয়। ঠিক আছে, বাকি 2 রুম আপনি কিছু ভাড়া দিয়ে দিচ্ছেন। ওই যে আপনি যে ভাড়া দিয়ে দিচ্ছেন, ওই ভাড়াটা যে আপনার কাছে টাকা দিতেছে, ওটা আপনার জন্য কি স্যার আয়। ঠিক আছে, এই জন্য ওটাকে বলে উপভাড়া। ঠিক আছে, এই যে প্রাপ্তি বুঝতেই পারতেছেন, প্রদান হলে কি স্যার আপনার জন্য ব্যয়, এটা আমরা বুঝতে পারি। আর প্রাপ্ত হলে কি স্যার আপনার জন্য সেটা আয়। তাহলে একটা কি হবে স্যার, ভাড়া হিসাব নাকি উপভাড়া হিসাব। এখানে কি ভাড়া লেখা আছে না, এখানে লেখা আছে কি উপভাড়া। তাহলে উপভাড়া হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। ঠিক আছে, একটা হচ্ছে উপভাড়া হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। উপভাড়া আপনার জন্য আয়, আর নগদ আপনার জন্য কি স্যার সম্পদ। আর আয় ব্যয় উত্তর ইতে প্রভাব পড়ে, আর সম্পদ এতে প্রভাব পড়ে। আমি কি বুঝতে পারছি স্যার, সে অনেকে আবার বুঝতে পারছি। ঠিক আছে, এখন একটু আসি অন্যরকম টাইপের। এখন আপনি যদি বলি স্যার ভাড়া, কমিশন, তারপর হচ্ছে কি স্যার মজুরি প্রদান, তারপর হচ্ছে কি স্যার লিজ, এগুলো সবকিছু সেম ক্যাটাগরি স্যার। ঠিক আছে, কষ্ট হবে না স্যার। ঠিক আছে, যত রকম ব্যয়গুলো আছে সবগুলো সেম হয় স্যার। ঠিক আছে, এখন স্যার ব্যাংক, যদি ব্যাংকে বলে, এখন স্যার কি স্যার অনেক ক্ষেত্রে বুঝছেন হিসাব বিজ্ঞান অনেক যে লোকরা আছে, যে বিজ্ঞানীরা আছে, তারা বলে কি স্যার আপনার নগদ টাকা আর ব্যাংক দুটো একই কথা। ঠিক আছে, নগদ টাকা আর ব্যাংক দুটো একই কথা। তাহলে খেয়াল আছে এখানে কোনো ব্যাংক হিসেবে দিতে পারবো না, এখানে ব্যাংক হিসেবে দিতে পারবো না। কথার কথা মানে দুটো কিন্তু একই বস্তু। বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন নগদের বই করবো আর বিভিন্ন যে অঙ্কগুলো করবো, সেই ক্ষেত্রে আমরা দুটো কিন্তু সেমলি ভাবে আমরা কাজ করতে পারবো। ওটা পরের টপিক, তারপর আমি একটু বলে রাখলাম স্যার। ঠিক আছে, এখন খেয়াল করুন যদি বলে স্যার আপনার কি বলা স্যার, ধরেন মজুরি প্রদান, চেকে মজুরি প্রদান, চেকে মজুরি প্রদান 300 টাকা। ঠিক আছে, একটু ছোট করে লিখেছি, সমস্যা নেই। চেকে মজুরি প্রদান 300 টাকা। ঠিক আছে, এইটা দুটোতে কি হবে, একটা অবশ্যই আপনি বুঝতে পারতেছেন মজুরি হিসাব, মজুরি হিসাব। আর একটা হচ্ছে কি স্যার দেখেন এখানে বলে দিছে আপনি কি নগদে দিচ্ছেন নাকি চেকে দিচ্ছেন। মনে রাখবেন স্যার যদি কোথাও চেকে বলা থাকে, কি বলা থাকে স্যার চেকে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে ব্যাংক হিসাব। কি বুঝতে পারছেন, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। তাহলে সেম ক্যাটাগরি, আপনার জাস্ট নগদের বিপরীতে আপনি কি লাগবেন স্যার, ব্যাংক লাগবেন। আমরা কিন্তু যে আমাদের যে চার্টগুলো আছে, যে ছকগুলো আছে, সেই ছকগুলো আমরা বলে দিয়েছিলাম হাতে নগদ, নগদ, ব্যাংক জমা, ব্যাংক, এগুলো আপনার জন্য সম্পদ। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই আপনার জন্য কি স্যার সম্পদ। ঠিক আছে স্যার, এটা আপনার জন্য কি স্যার, এটা হলো আপনার ব্যাংক হিসাব। মজুরি আপনাদের কি, এখানে মজুরি পাইছেন নাকি দিচ্ছেন, অবশ্যই মজুরি দিছি, সেটা হচ্ছে আপনাদের কি স্যার ব্যয়, আর ওটা আপনাদের কি স্যার সম্পদ। ব্যয় কিসের পুরোপুরি ইতে, আর সম্পদ কিসের পুরোপুরি এতে স্যার। আমি কি বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, এই হচ্ছে। এখন যদি আরেকটু যদি চিন্তা করি স্যার, ব্যাংক জমা ধরেন 30,000 টাকা, ব্যাংক জমা, এটা অনেক ইম্পর্টেন্ট স্যার, এটা একটু দেখেন স্যার। কি বলছে স্যার, ব্যাংক জমা
30,000 টাকা। তো এটা দুটো দেখি, অবশ্যই আপনি বুঝতে পারছেন একটা হচ্ছে ব্যাংক জমা বা ব্যাংক, তাই না স্যার? এখানে যেমন কি বলছে, চেকে মজুরি প্রদান, আপনি বুঝতে পারছেন এখানে মূল বিষয়বস্তু কি, মজুরি প্রদান, আর এখানে মূল বিষয় কি স্যার, ব্যাংক জমা বা ব্যাংক। আপনি ব্যাংক জমা বিষয়টা কি, আমি যদি আপনাকে খুলে বলি, ব্যাংক জমা বিষয়টা হচ্ছে কি স্যার, আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখছেন আপনার ব্যবসা ক্ষেত্রে, এটা কিন্তু অবশ্যই ব্যবসা ক্ষেত্রে ব্যাংকের টাকা জমা রাখতে পারেন দুইভাবে, আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে আপনি ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা রাখা, আর একটা হচ্ছে বিজনেস পারপাসে আপনার টাকা রাখা। যেহেতু আমরা এখানে বিজনেস পারপাস অঙ্কগুলো করছি, আমরা অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে না, আপনি কি স্যার ব্যাংকে, মানে সে ব্যবসা যে বিজনেসে যে অ্যাকাউন্ট, সেটা টাকা রাখা স্যার, ঠিক আছে? আর যদি আপনি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা রাখেন, তখন কিন্তু এটা মানে সরাসরি উল্লেখ করা দেওয়া থাকবে। তো যেখানে উল্লেখ করা দেওয়া নেই, তার মানে এটা অবশ্যই বুঝতে হবে এটা আপনি কি স্যার, মানে কি স্যার বিজনেস পারপাসে, মানে আপনি বিজনেস যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি টাকাটা রেখেছেন। আমি কি বুঝতে পারছি স্যার? আচ্ছা, তাহলে অবশ্যই ব্যাংকে টাকা জমা রাখছেন, তাই না? তো একটা হচ্ছে ব্যাংক হিসাব, কারণ অবশ্যই কোথায় টাকা জমাইছেন, ব্যাংকে, একটা হচ্ছে ব্যাংক হিসাব। আরেকটা, আপনি ব্যাংকে কি জমা রাখছেন, অবশ্যই টাকা, কি জমা রাখছেন, টাকা বা নগদ, তাই না? তো একটা হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব। এখন কি অনেকে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে ব্যাংক, ব্যাংক আপনার জন্য কি, ব্যাংক আপনার জন্য সম্পদ, তাই না? আমরা লিখলাম সম্পদ। আর নগদ, নগদ আপনার জন্য কি, নগদ আপনার জন্য সম্পদ, আমরা লিখলাম কি স্যার এখানে, সম্পদ। বুঝতে পারছি স্যার? এখন খেয়াল করেন, এই যে সম্পদ, সম্পদ কিসের প্রভাব পড়ে, এতে। আর নগদান হিসাব কিসের প্রভাব পড়ে, এতে। আমরা দেখেন দুইটা কি স্যার একই উপাদান হয়ে গেল না স্যার? একটা জিনিস খেয়াল করবেন স্যার, যদি কোনো অঙ্কে আপনি যদি সামনে পাবেন নিচে কোনটি কন্ট্রা এন্ট্রি বা এন্ট্রি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কন্ট্রা হিসাব। কন্ট্রা হিসাব কি স্যার, যখন কোনো লেনদেন, মানে দুইটাই কি স্যার সমীকরণে, মানে একটাই সমীকরণে প্রভাব পড়ে, যখন দুইটা লেনদেন একটাই সমীকরণে কি স্যার প্রভাব পড়ে, সেটা হচ্ছে কি স্যার আপনার কন্ট্রা চার্জ, ঠিক আছে? বুঝতে পারছি স্যার? সেটা হচ্ছে আপনার কি স্যার, কন্ট্রা স্যার। হ্যাঁ, বুঝতে পারছি স্যার? আচ্ছা, ঠিক আছে। এরপরে খেয়াল করেন স্যার, আমরা আরো কয়টা যদি বুঝাই স্যার, খেয়াল করেন, আরো কয়টা যদি হইতে পারে স্যার, আমি যদি এখানে বুঝাই স্যার। আচ্ছা, মুছে ফেলছি এখানে, ঠিক আছে? ঠিক আছে, যদি এখানে বলি স্যার, ডাক ও তার 400 টাকা প্রদান, তারপর হচ্ছে আপনি যদি এখানে লিখি স্যার, চেকে বিজ্ঞাপন বাবদ প্রদান 1700 টাকা। আচ্ছা, এই যে এখানে আরো দুটো লিখলাম স্যার, এটা কি কেউ বলতে পারবেন স্যার, এটা কি এখানে কেউ বলতে পারবেন? আচ্ছা, তারপর আমি একটু বলে দিই স্যার, ডাকোতার, ডাকোতার মানে কি স্যার, যেমন আমাদের আমাদের যে অফিস রুমে বা আমাদের বিজনেস ক্ষেত্রে স্যার, আপনি কি স্যার টেলিফোন বিল, ওয়াইফাই বিল, এগুলো হচ্ছে কি স্যার ডাকোতার অন্তর্ভুক্ত স্যার, ঠিক আছে? বা ইন্টারনেট বিল, ঠিক আছে? তো ডাকোতার, এটা দুইটা দেখি, একটা দিকে আপনি বুঝতে পারতেছেন, একটা হচ্ছে ডাকোতার, তাই না? একটা হবে কি স্যার আপনার ডাক ও তার, ডাক ও তার। অবশ্যই এটা আপনার জন্য কি আয় নাকি ব্যয়? অবশ্যই ব্যয়, কারণ প্রদান বলছে, তাই না? আপনি দিছেন, তাহলে অবশ্যই আপনার জন্য ব্যয়। তো ডাক ও তার হিসাব, এটা আপনার জন্য কি স্যার ব্যয়, আর ব্যয় কিসের প্রভাব পড়ে আমরা জানি, ইতে। ঠিক আছে স্যার? আরেকটা হচ্ছে কি স্যার, আপনি খেয়াল করেন, আরেকটা হচ্ছে কি স্যার আপনার নগদান হিসাব। এটা কিন্তু আমাদের অনেক, আমি কিন্তু অনেক বুঝাচ্ছি, ঠিক আছে? বাসায় কিন্তু প্র্যাকটিস করুন। আরেকটা হচ্ছে নগদান হিসাব, এটা আপনার জন্য কি স্যার সম্পদ, এতে প্রভাব পড়ছে স্যার, ঠিক আছে স্যার? এখন দেখেন নিচেটা দেখেন, চেকে বিজ্ঞাপন বাবদ প্রদান 1700 টাকা, মানে আপনি কি স্যার বিজ্ঞাপন বাবদ প্রদান, ঠিক আছে? প্রদান, প্রদান, হ্যাঁ, আচ্ছা, বিজ্ঞাপন বাবদ প্রদান কত স্যার, 1700 টাকা। এখন দেখেন বিজ্ঞাপন, এটা তো আপনি বুঝেন অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? আপনি আপনার বিজনেসে যে বিজ্ঞাপন দেন, আপনি লিফলেট বিতরণ করেন, এগুলো হচ্ছে আপনার জন্য কি স্যার বিজ্ঞাপন। কারণ বিজ্ঞাপন আপনার জন্য আয় নাকি ব্যয়? অবশ্যই কি স্যার বিজ্ঞাপন আমার জন্য ব্যয়, ঠিক আছে স্যার? যদি বিজ্ঞাপন বাবদ চেকে প্রদান, আপনি চেকে দিচ্ছেন, তাই না স্যার? চেকে বিজ্ঞাপন বাবদ প্রদান 1700 টাকা। তো একটা হবে আপনি কি স্যার বিজ্ঞাপন হিসাব, আরেকটা হবে আপনি কি স্যার ব্যাংক হিসাব। যেখানে চেক কথা লেখা থাকবে আমরা বুঝে নেবে সেটা হবে কি স্যার ব্যাংক হিসাব। নগদের পরিবর্তে কি আসবে স্যার, ব্যাংক হিসাব। খেয়াল করেন, একটা হচ্ছে কি স্যার বিজ্ঞাপন হিসাব, আপনার জন্য ব্যয়, যেটা ইতে প্রভাব পড়ে, আর হচ্ছে ব্যাংক হিসাব, এটা আপনার জন্য সম্পদ, আপনার জন্য কি স্যার সম্পদ, সেটা হিসাব সমীকরণে কিসের প্রভাব পড়ে, এতে প্রভাব পড়ে। আমরা কি বুঝতে পারছি স্যার? এই হচ্ছে কি স্যার বেসিক যে দুই তরফা স্যার, ঠিক আছে? এখন আমরা একটু কঠিন দিকে যাবো স্যার, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন খেয়াল করেন স্যার,
আরেকটা দুই তরফা বুঝে স্যার, খেয়াল করুন স্যার। ধরেন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে জানেন স্যার, ধরেন জানুয়ারি 1 বা জানুয়ারি 1 কি বলা থাকবে স্যার, 4 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, অথবা লেখা থাকতে পারে বিনিয়োগ করা হলো, বিনিয়োগ করা হলো, এই কথা হলো, ঠিক আছে, হলো, হ্যাঁ স্যার, হ্যাঁ, বিনিয়োগ করা হলো, এই কথাটা খেয়াল করুন স্যার। জানুয়ারি 1 বা আমার এখানে জানুয়ারি 1 থাকতে পারে, আপনার বিভিন্ন অঙ্ক স্যার মার্চ 1, ফেব্রুয়ারি 1, তারপর কি স্যার আপনার এপ্রিল 1, নভেম্বর 1, যে কোনো থাকতে কিন্তু অবশ্যই 1 তারিখ থাকবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করুন স্যার, এখানে কি বলছে স্যার, জানুয়ারি 1 4 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো অথবা ব্যবসায় বিনিয়োগ করা হলো, ঠিক আছে স্যার। 4 লক্ষ টাকা নিয়ে কি স্যার ব্যবসা শুরু করলো অথবা কি স্যার আপনার ব্যবসা বিনিয়োগ করা হলো স্যার, ঠিক আছে। তো এইটা দুটো দিক কি হবে, এটা দুটো দিক হবে কি জানেন স্যার, একটা হচ্ছে খেয়াল করেন আপনি 4 লক্ষ টাকা নিয়ে, তাই না, একটা আপনি বুঝতে পারতেছেন, একটা হচ্ছে কি স্যার আপনার বিনিয়োগ করা হলো, তাই না, বিনিয়োগ হিসাব। এখন খেয়াল করেন স্যার, এটা আমরা একটা সাজায় লিখি স্যার, ঠিক আছে। এখানে মূলত আপনি যেহেতু 1 তারিখ বলছে, একটা জিনিস মনে রাখবেন স্যার, 1 তারিখ ম্যাক্সিমাম টাইমে মানে প্রায় 95% আপনার মূলধন হয়, কি হচ্ছে আপনার মূলধন, তাহলে এটা একটা কিছু মূলধন হিসাব, কি হচ্ছে আপনার মূলধন হিসাব, একটা হবে কি আপনার মূলধন হিসাব। আর কি নিয়ে মূলধন দিচ্ছেন বা কি নিয়ে ব্যবসা নামছেন, অবশ্যই টাকা নিয়ে, তো একটা আছে নগদান হিসাব, নগদান হিসাব। তো মনে রাখবেন স্যার, যদি এরকম থাকে ব্যবসা শুরু করা হলো, ব্যবসা বিনিয়োগ করা হলো অবশ্যই 1 তারিখে, তো সেটা হচ্ছে কি স্যার আপনার মূলধন হিসাব। আর অবশ্যই আরেকটা হচ্ছে কি স্যার আপনার নগদান হিসাব। এখন যদি 1 তারিখে না থাকে, যদি এরকম স্যার 15 তারিখ, 15 তারিখ যদি বলা হয় স্যার 50,000 টাকা আরো বিনিয়োগ করা হলো, আরো বিনিয়োগ করা হলো, তো এই কথা লেখা আছে, কি কথা লেখা আছে স্যার, 50,000 টাকা আরো বিনিয়োগ করা হলো। তো এইটা জিনিসটা কি দেখেন, এটা কি 1 তারিখ না, এটা হচ্ছে জানুয়ারি 15 তারিখ, 15 তারিখ বলে কি স্যার 50,000 টাকা আরো বিনিয়োগ করা হলো। তো এইটারও সেম দুটো মধ্যে একটা হচ্ছে কি স্যার আপনার নগদান হিসাব আপনি জানি, আর একটা হচ্ছে মূলধন। কিন্তু খেয়াল করুন, এটা কিন্তু মূলধন, ঠিক আছে, কিন্তু এখানে একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। সেটা হচ্ছে কি স্যার আপনার অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন জিনিসটা কি, আপনি কিছু একটা টাকা নিয়ে ব্যবসা নামছেন, দেখলেন আপনি কিছু টাকা শর্ট, আপনি আবার কি স্যার মূলধন ইনভেস্ট করছেন, তো এইটা হচ্ছে আপনার স্যার অতিরিক্ত মূলধন। তো 1 তারিখ যেটা, সেটা হচ্ছে শুধু মূলধন হিসাব। আর যখন 1 তারিখের পরে 5 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, তো যখন আপনি আরো বিনিয়োগ করবেন, যে বলা থাকবে আরো, তাহলে অবশ্যই এটা কিছু আপনার অতিরিক্ত মূলধন, এটা অবশ্যই কিছু আপনার অতিরিক্ত মূলধন। তো এখানে কি অবস্থা, একটা আছে অতিরিক্ত মূলধন আর একটা হচ্ছে নগদান হিসাব, ঠিক আছে। এখন আমি বলি স্যার, এই যে মূলধন আপনার জন্য কি, অবশ্যই মূলধন, এটাকে আমরা বলবো কি স্যার মালিকানা। আর মালিকানা আমরা জানি ইতে প্রভাব পড়ে, আর নগদ টাকা আমার এতে প্রভাব পড়ে, ঠিক আছে। অতিরিক্ত মূলধন সেম আপনার ইতে প্রভাব পড়বে আর এতে প্রভাব পড়বে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করুন স্যার, আরো কিছু থাকতে পারে স্যার, খেয়াল করুন স্যার, যদি লেখা থাকে স্যার, যদি কোনো কারণে লেখা থাকে, ধরুন জানুয়ারি 1 আমি লিখলাম স্যার, এখানে জানুয়ারি 1 নগদ 30,000 টাকা, আসবাবপত্র হচ্ছে আপনার কত, 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করানো, ব্যবসা শুরু করা হলো, এই একটা খেয়াল করেন কি স্যার, নগদ 30,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা নিয়ে, 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো খেয়াল করেন, আগে ছিল কি স্যার শুধু নগদ, নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। কিন্তু এখানে খেয়াল করেন স্যার, নগদের পাশাপাশি কি স্যার আপনার আসবাবপত্র দিয়েছে। আমি এই মাত্র আলোচনা করলাম স্যার, এই মাত্র আলোচনা করলাম 1 তারিখ এটা ব্যবসা শুরু করা হলো বা ব্যবসা বিনিয়োগ করা হলো, এটা আপনার কিছু মূলধন হিসাব, এটা আপনার জন্য কিছু আপনার মূলধন হিসাব। তাহলে এটা তো একবারে মুখস্থ রাখবেন স্যার, এটা হচ্ছে আপনার জন্য মূলধন হিসাব। তাই আমি একটা লিখব কি স্যার, মূলধন হিসাব। তো আগের যে টপিকটা, আগে যে আমি কিছু আগে বুঝাইছি,
ওইখানে আপনি কি বিনিয়োগ করছেন? অবশ্যই নগদ টাকা। এইখানে আপনি নগদ টাকার পাশাপাশি আসবাবপত্র বিনিয়োগ করছেন। ব্যাপারটা কি, আপনি ধরুন একটা অডিট ফার্ম দিচ্ছেন বা ডাক্তারি পেশা দিচ্ছেন, আপনি কি শুধু স্যার টাকা নিয়ে নামলে হবে? আসবাবপত্র লাগবে না, ফার্নিচার লাগবে না, ঠিক সেম আপনার নগদ টাকা কি স্যার ক্যাশে এত টাকা নিয়ে নামছেন, আর কি স্যার চেয়ার টেবিল নিয়ে নামছেন, ঠিক আছে? তো চেয়ার টেবিল তো আপনার জন্য সম্পদ। আমরা কিন্তু আলোচনা করছিলাম চেয়ার টেবিল, যন্ত্রপাতি, গাড়ি ঘোড়া, এগুলো আপনার জন্য স্যার সম্পদ। কোন ধরনের সম্পদ? স্থায়ী সম্পদ, তাই না স্যার? তাহলে খেয়াল করেন, একটা হচ্ছে কি দেখেন, একটা আপনি নগদ নিয়ে নামছেন, তো নগদান হিসাব হবে। আরেকটা আপনি কি নিয়ে নামছেন? আসবাবপত্র নিয়ে নামছেন, তাহলে আসবাবপত্র হিসাব হবে। আসবাবপত্র হিসাব। তো নগদ মূলধন, মূলধন আপনার কি স্যার? মালিকানা। আর নগদ আপনার জন্য কি স্যার? সম্পদ। আসবাবপত্র আপনার জন্য কি স্যার? সম্পদ। নগদ কিসের প্রভাব পড়ে? ইতে। সরি, নগদ না স্যার, মূলধন কিসের প্রভাব পড়ে? ইতে। নগদ কিসের প্রভাব পড়ে? এতে। আর আসবাবপত্র কিসের প্রভাব পড়ে? এতে প্রভাব পড়ে। এখন প্রশ্ন করেন স্যার, আমরা তো দুই তরফা শিখতেছি, এখানে তো স্যার তিন তরফা হয়ে গেল। না স্যার, এই দুই তরফা বলতে নিম্নে থাকবে দুই তরফা, এর অধিকই স্যার হতে পারে। তো নর্মাল যেটা দুই তরফা ওটা তো বুঝতে পারছেন, আর যদি একাধিক তরফা থাকে সেটা আমরা মিশ্র তরফা বলি স্যার, ঠিক আছে? এটা আমরা কি বলছি? মিশ্র বলি। এখন নর্মালি কয়টা স্যার? দুইটা থাকবে, এর অধিক স্যার চারটা, পাঁচটা, ছয়টা হতে পারে স্যার। আমি কি বুঝতে পারছি স্যার? অনেকে আমরা যখন স্যার যে আরো অঙ্ক যাবে সেখানে চারটা চারটা থাকে স্যার, ঠিক আছে? একবার শুরু করতে, একবার বন্ধ করতে, ম্যাক্সিমাম ইন্টার অঙ্ক এগুলো থাকে স্যার। তো এই হচ্ছে স্যার মূলত দুই তরফা স্যার, ঠিক আছে? আরেকটা জিনিস বুঝে দিই স্যার, খেয়াল করেন, এটা বুঝছেন স্যার? আশা করি সবাই বুঝতে পারছেন স্যার, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু আসে। এখন খেয়াল করেন স্যার, আমি যদি এখানে এটা রাখ দিই স্যার, এটা হচ্ছে কি স্যার? পণ্য ক্রয়, পণ্য ক্রয় 40,000 টাকা। আর এখানে আমরা বললাম আসবাবপত্র ক্রয়, ক্রয় 40,000 টাকা। এই দুটো জিনিস আছে কম স্যার, ঠিক আছে? একটা হচ্ছে কি স্যার? পণ্য ক্রয় 40,000 টাকা, একটা হচ্ছে আসবাবপত্র 40,000 টাকা। এটা আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছিলাম। পণ্য ক্রয়, এটা দুটো দেখি স্যার, একটা হচ্ছে কি স্যার? ক্রয় হিসাব, তাই না? আর এটা হচ্ছে কি স্যার? নগদান হিসাব। ক্রয় আপনার জন্য কি স্যার? ব্যয়। নগদ আপনার জন্য কি স্যার? সম্পদ। এখন খেয়াল করুন স্যার, ব্যয় কিসের উপর পড়ে? ইতে। আর নগদ কিসের উপর পড়ে? ইতে। আমরা কিন্তু একটু আগে আলোচনা করি, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, আমি শুরু করছি এটা দিয়ে, তাই না স্যার? এখন খেয়াল করুন, এখানে বলছে স্যার আসবাবপত্র ক্রয় 40,000 টাকা। দুটার মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, ঠিক আছে? একটা হচ্ছে মুনাফা জাতীয়, আর একটা হচ্ছে মূলধন জাতীয়। সেটা আপনি সামনে গেলে পাবেন, তারপর আমি একটু বলে দিলাম। তো খেয়াল করেন স্যার, এখানে খেয়াল করেন স্যার, তো এইখানে দেখেন আপনার ক্রয় হিসাব আমরা লিখছি, ঠিক আছে? কারণ আপনি যদি এখানে চিন্তা করেন স্যার, এই যে এখানে ক্রয় হিসাব, আমি ক্রয় লাগবে, তাহলে আপনার অঙ্ক পুরো ভুল, আপনার দুই তরফা পুরো ভুল হবে। কেন ভুল হবে? দেখেন এখানে পণ্য কিনছেন, গুডস কিনছেন আপনি, ঠিক আছে? গুডস, ঠিক আছে? আপনি প্রোডাক্ট কিনছেন, পণ্য কিনছেন, ঠিক আছে? প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি? পণ্য মানে কি? আপনি সেই সকল বস্তু যেগুলো বিক্রির জন্য কিনেন, তাই না? প্রোডাক্ট মানে কি বা বস্তু মানে কি? আপনি সেই সকল বস্তু বা সেই সকল জিনিস আপনি বিক্রির জন্য কিনেন যেগুলোতে আপনি মুনাফা অর্জন করতে পারেন। কিন্তু এটা দেখেন, এটা কি প্রোডাক্ট না, এটা আসবাবপত্র মানে সম্পদ। যদি খেয়াল করেন, যদি আপনি সম্পদ কিনেন সেক্ষেত্রে সেটা ক্রয় হিসাব হবে না। আপনার কি স্যার? গুডস বা পণ্যের ক্ষেত্রে আপনি ক্রয় হিসাব লিখতে পারবেন। আমি কিন্তু আবারও বুঝাচ্ছি, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে? আপনি কি স্যার প্রোডাক্টের ক্ষেত্রে, গুডসের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে আপনি ক্রয় হিসাব লিখতে পারবেন। কিন্তু সেম যদি হয়, আপনি যদি আসবাবপত্র ক্রয় করেন, আপনি যদি যন্ত্রপাতি ক্রয় করেন, আপনি শুধু আসবাবপত্র যন্ত্রপাতি না, আপনি যদি স্থায়ী সম্পদ ক্রয় করেন, স্থায়ী সম্পদ কি? আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, ভূমি, তারপর হচ্ছে কি স্যার গাড়ি ঘোড়া, এগুলো যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি ক্রয় হিসাব লিখতে পারবেন না। সেক্ষেত্রে কি আপনি উক্ত যে স্থায়ী সম্পদটা আছে, যেমন এখানে স্থায়ী সম্পদ কি? আসবাবপত্র, সেই হিসাবটা লিখতে হবে বা সেই নামটা লিখতে হবে। আমি কি বুঝতে পারছি? তাহলে এখানে আমরা কি লিখবো স্যার? আসবাবপত্র হিসাব। আরেকটা হচ্ছে কি? নগদান হিসাব। এটা আমরা কিন্তু জানি, তাই না? নগদ হিসাব। আসবাবপত্র আপনার জন্য কি স্যার? সম্পদ। নগদ আপনার জন্য কি স্যার? সম্পদ। কিসের প্রভাব পড়ে? এতে। এটা কিসের প্রভাব পড়ে? এতে। বুঝতে পারি স্যার? আরেকটা যদি বুঝাই স্যার, আপনার যন্ত্রপাতি ক্রয় 40,000 টাকা। মানে কি স্যার? যন্ত্রপাতি ক্রয় করা হলো 40,000 টাকা। এটা কি প্রোডাক্ট? না, এটা স্থায়ী সম্পদ। আমি কি ক্রয় হিসাব লিখতে পারবো? না, আমি তো ক্রয় হিসাব লিখতে পারবো না। আমি কি লিখবো? আমি উক্ত স্থায়ী সম্পদ মানে যে স্থায়ী সম্পদ আছে আমার হিসাবে সেটা আমি লিখবো। তো আমার হিসাবে কি আছে? যন্ত্রপাতি। তো একটা হচ্ছে কি স্যার? যন্ত্রপাতি হিসাব আমি সংগ্রহ হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব।
এই হচ্ছে কি স্যার। এখন যদি বলে কি স্যার আপনার ভূমি ক্রয় 1,00,000 টাকা, আপনি কি স্যার ভূমি ক্রয়, এখানে খেয়াল করেন স্যার, যদি আচ্ছা আরেকটা যদি বুঝে স্যার, আচ্ছা লিখি স্যার ভূমি ক্রয় 1,00,000 টাকা, আপনি কি এখানে স্যার ক্রয় হিসাব লিখতে পারবেন না? আপনার কি স্যার ভূমি হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব, বুঝতে পারছি স্যার। ঠিক বিক্রয় করতে সিমিলার, বিক্রয় করতে কি আমি খেয়াল করেন যদি বলে আসবাবপত্র বিক্রয়, 30,000 টাকা, ঠিক আছে। নর্মালি বিক্রয় ক্ষেত্রে আপনি কি লিখি স্যার, আমি একটু লিখি স্যার এখানে আপনাদের বোঝানোর জন্য। এই যে আমি প্রথমে আলোচনা করেছিলাম, এখানে লিখছিলাম কি স্যার পণ্য বিক্রয় 70,000 টাকা, কি স্যার পণ্য বিক্রয় 70,000 টাকা। এটা দুইটা থেকে আমরা কি লিখছিলাম, এটা দুইটা থেকে লিখছিলাম স্যার, মনে আছে কি লিখছিলাম স্যার? একটা থেকে স্যার বিক্রয় হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। এখন খেয়াল করেন আপনি কি বিক্রি করছেন, পণ্য, প্রোডাক্ট, গুডস বিক্রি করছেন, তাই না? আমরা কি একটা বিক্রয় লিখতে পারছি, ঠিক সেম এখানেও কি স্যার বিক্রয় বলছে, কিন্তু আপনি কি বিক্রি করতেছেন, স্থায়ী সম্পদ। আমি কি লিখতে পারবো বিক্রয় মানে বিক্রয় হিসাব লিখতে পারবো না, আপনি সেম আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, বুঝতে পারছি স্যার। যদি স্থায়ী সম্পদ দেওয়া থাকে ক্রয় বিক্রয় ক্ষেত্রে এইটা একটু নিয়মটা ফলো করবেন স্যার। আমি কি বুঝতে পারছি স্যার? থাক, আশা করি স্যার আমাদের দুই তরফা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো যদি বাকিতে ক্রয় বিক্রয় বলে, দেনাদার পাওনাদার বলে, ওই টাইপের যে দুই তরফ আছে সেগুলো আমরা আলোচনা করবো স্যার। ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই। যারা যারা আমাদের এই টপিকগুলো যদি একটু বুঝেন নাই তারা আবার একটু দেখেন, তাও যদি তাদের সমস্যা থাকে, আপনার যদি সমস্যা থাকে আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন। ওই গ্রুপে আমরা প্রতিনিয়ত কি স্যার আমরা দুই তরফা নিয়ে আলোচনা করি, আমরা অনেক স্যার অ্যাকাউন্টিং অনেক স্যার মানে এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করি, অনেক সিকিউ নিয়ে আমরা আলোচনা করি স্যার প্রতিনিয়ত স্যার, ঠিক আছে। আর যারা এইচএসসি আসো, তোমরা যারা আইসিটি অনেক বেশি দুর্বল, খুব শীঘ্রই আমাদের অনলাইন যে ব্যাচ সেটা চালু হতে যাচ্ছে, তোমরা চাইলে সেই ব্যাচে অন্তর্ভুক্ত হতে পারো। তোমরা যাদের প্রোগ্রামের সমস্যা, যাদের স্টেমের সমস্যা, নাম্বার সিস্টেমের সমস্যা, তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যাদের সমস্যা আছে, ওই সব সমস্যা আমরা সমাধান করে দেবো ওই কোর্সটার মাধ্যমে, ঠিক আছে স্যার। তো আপাতত সবাইকে ধন্যবাদ, এই রিকোয়ারমেন্ট সবাই তুলে রাখেন। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো স্যার আরো কয়েকটা দুই তরফে নেই, ওইগুলো হচ্ছে কি স্যার আপনার বাকিতে কয়েক স্যার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।